জুলাই 2024-এর রক্তঝরা রাস্তায় যখন সব নষ্ট বলে চিৎকার করে মানুষ মারা হচ্ছিল, তখন বিদেশ থেকে ডেকে আনা হয়েছিল 108 জন নীলপদ্ম। তাদের ভেতরে ফয়েজ তাইয়াব ছিলেন সবচেয়ে উজ্জ্বল পাপড়িগুলোর একজন। নেদারল্যান্ডসের পাসপোর্ট, আন্তর্জাতিক বেঞ্চমার্ক, পাওয়ার পয়েন্ট, সুন্দর বক্তব্য, চেহারা সুরত ভালো, এরকম একজন। কিন্তু পাপড়ির নিচে পচা কলা গাছ ছিল, পচা পাট, পচা গন্ধ ছিল। সেটা এখন প্রকাশ্য। 550 কোটি টাকার একটি আইসিটি যন্ত্রাংশ কেনাকে কেন্দ্র করে যখন দুদকের চিঠি ইস্যু করা হয়েছে, ঠিক তখনই তিনি ভালোবাসা দিবস উপলক্ষে স্ত্রীর কাছে নেদারল্যান্ডসে উড়াল দিয়েছেন। ছুটির আবেদনে জরুরি পারিবারিক কারণ লেখা হয়েছিল, কিন্তু ইমিগ্রেশনে সরকারি অর্ডার বা জিও দেখানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে লাল পাসপোর্ট জমা দিয়ে তড়িঘড়ি করে সবুজ পাসপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে। এই হলো নীলপদ্মের সততার কাঠামো। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তাইয়াব রাজনৈতিক পরিবর্তনের সূচনার সময়ে হঠাৎ এবং নিঃশব্দে দেশ ত্যাগ করেছেন। তার বিদায় কোনো ঘোষণা, কোনো প্রতিশ্রুতি বা জবাবদিহিতার অঙ্গীকার ছাড়াই হয়েছে। এটি কেবল একজন ব্যক্তির পলানো নয়, এটি হচ্ছে ইউনূস শাসনের দীর্ঘ 18 মাসের ভয়ঙ্কর জালিয়াতির শাসনের পরে জালিয়াতদের পালানোরও পথ করে দেওয়া। ফয়েজ তাইয়াবের দেশ ত্যাগ একটি অত্যন্ত সময় সংবেদনশীল ঘটনা। তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করতেন এবং টেলিকম, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও ডাক খাতে বিপুল ক্ষমতা এবং নীতিগত নিয়ন্ত্রণ করতেন, যার মধ্যে 550 কোটি টাকার আইসিটি অবকাঠামো প্রকল্প সহ একাধিক বড় আকারের চুক্তি অনুমোদনের ও বাস্তবায়নের দায়িত্ব ছিল। এমন সময়ে তার হঠাৎ বিদায় না নিয়ে দেশ ছাড়া, যার জন্য তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করেছেন এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে অনিয়মিত ব্যবহারের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এটা শুধু আইনগত নয়, নৈতিকভাবেও অগ্রাহ্য করা যাবে না। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শুধু একটা নয়, এটি নগদের 150 কোটি টাকার আত্মসাৎ করার তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সেখান থেকে তার অর্থ তছরূপের অভিযোগ রয়েছে। প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তি বাতিল এবং তার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং স্ত্রীর দুদক তলব পর্যন্ত বিস্তৃত হয়েছে। এসব ঘটনার মধ্যে একটি সামঞ্জস্যপূর্ণ নাম্বার রয়েছে: ক্ষমতা কেন্দ্রীভূত করা, নীতিগত সিদ্ধান্তের অন্ধকার প্রক্রিয়া এবং প্রশাসনিক জবাবদিহিতার সম্পূর্ণ অবহেলা তার বিরুদ্ধে রয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন একজন উপদেষ্টার এভাবে পালিয়ে যাওয়া কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি পুরো ইউনূস সরকারের বিশ্বাসযোগ্যতা ধরে টান দিয়েছে এবং এই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন শুরু থেকে তোলা হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঝড়ের মতো পরিবর্তনের হাওয়া বইছে এখন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা যেন হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে যাচ্ছেন। ক্যামেরা দেখলেই তারা ভয় পালাচ্ছেন, কাউকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এমনকি নির্বাচনের দিন তারা কোথায় কোথায় কে ভোট দিয়েছেন সে খবরও আমরা জানতে পারিনি। কেউ সরাসরি বিদেশে পালিয়ে যাচ্ছেন না বলে দাবি করলেও খবর চাউর হয়েছে যে অনেকে লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট জোগাড় করে তড়িঘড়ি করে দেশ ত্যাগের প্রস্তুতি নিয়েছেন। এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছে ফয়েজ আহমেদ তাইয়াবের। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তার দেশ ত্যাগের খবর এমন এক সময় এসেছে যখন তার বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এটি শুধু একজন ব্যক্তির গল্প নয়, বরং সমগ্র অন্তর্বর্তীকালীন প্রশাসনের সততা এবং জবাবদিহিতার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। তিনি নিজেকে দায়িত্ব পালনে অভিযুক্ত হয়ে দেশ ছাড়ছেন, তিনি কিভাবে অন্যদের সততার উপদেশ দিতে পারেন? এই প্রশ্নটি এখন জনমনে ঘুরপাক খাচ্ছে, কারণ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছেন তিনি মানুষের কাপড় খুলে দেবেন। খুলুন না, আপনাকে তো কেউ নিষেধ করেনি, আপনি হুমকি দিচ্ছেন কেন? আসলে আপনার নিজের কাপড়ের ঠিক নেই, এই জন্য আপনি অন্যের কাপড় সামলাতে বলছেন। ফয়েজ আহমেদ তাইয়াবের যাত্রা শুরু হয় 2024 সালের জুলাই মাসে, যখন এই ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার মধ্যে তাকে বিদেশ থেকে এনে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে 2025 সালের মার্চ মাসে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী করা হয়। অল্প সময়ের মধ্যে তার হাতে কেন্দ্রীভূত হয় বড় অঙ্কের প্রকল্প অনুমোদন এবং নীতিগত সিদ্ধান্তের ক্ষমতা। কিন্তু এই ক্ষমতার সাথে অভিযোগের ঝড়
ওঠে। বিশেষ করে 550 কোটি টাকার কথা তো আগেই বললাম, একটি আইসিটি অবকাঠামোর উন্নয়ন প্রকল্পের অনিয়মের মাধ্যমে, এবং দুর্নীতির অভিযোগ উঠে নানা রকম দরপত্র প্রক্রিয়ায় অস্বচ্ছতা, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া, বিদেশ সফরে যাওয়া তাদের হয়ে এবং তাদের খরচে বিদেশে যাওয়া, দ্রুত আর্থিক অনুমোদনের বিষয়টি আলোচনায় আসে। তখন দুর্নীতি দমন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে প্রমাণ না করলেও চলমান অনুসন্ধানের মধ্যে প্রকল্প বাস্তবায়নের তড়িঘড়ি করার চেষ্টা দেখা গেছে বলে চিঠি আদান প্রদান চলছে। এছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের সাথে যুক্ত দুর্নীতির ঘটনার ব্যাপকভাবে আলোচনায় আসে। তখন নগদের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যেখানে তার ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ এবং তার স্ত্রীকে দুদকে তলব করা হয়। এসব ঘটনায় তৈয়বের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে, যা তিনি ফেসবুকে বকে দেওয়া বলে উল্লেখ করেছেন। কিন্তু এর পেছনে গভীরতর সমস্যাও লুকিয়ে আছে। এই অভিযোগের মধ্যেই হঠাৎ তার দেশ ত্যাগের খবর আসে। নির্বাচনে ভোট না দিয়ে তিনি চলে যান বিদেশে। গণমাধ্যমের রিপোর্ট অনুসারে তিনি নেদারল্যান্ডসের পাসপোর্ট ব্যবহার করে দেশ ছাড়েন। তিনি দাবি করেন যে 9 এবং 10 তারিখে অফিস থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন এবং মন্ত্রণালয় তাকে ফরমালি বিদায় দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, নতুন সরকারের শপথের আগেই কেন এই তড়িঘড়ি করলেন তিনি? গত 13 তারিখে প্রধান উপদেষ্টা বরাবর জরুরি পারিবারিক কারণ দেখিয়ে 5 দিনের ছুটির আবেদন করেন, যাতে কোথায় যাচ্ছেন সে বিষয়ে কোনো উল্লেখ নেই। ইমিগ্রেশন সূত্রের দাবি তার কোনো গভর্নমেন্ট অর্ডার বা জিও ছিল না এবং চ্যালেঞ্জের মুখে এসবি চিফ গোলাম রসুলের মাধ্যমে ইমিগ্রেশন ক্রস করেন তিনি। এটাকে স্বাভাবিক বিদায় বলা যাবে না, বরং এটি সেফ এক্সিট বা পালিয়ে যাওয়া বলে সবাই বলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকরা বলছেন যে আগেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি পালালেন কি করে? তৈয়ব নিজেকে নির্দোষ দাবি করে ফেসবুকে লিখেছেন তিনি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারেন যে 1 টাকাও দুর্নীতি করেননি। আসলে দুর্জনের সবচাইতে বড় আশ্রয়স্থল তো ধর্ম এবং দেশপ্রেম। ডক্টর ইউনূস যেরকম দেশপ্রেমের দোহাই দিয়ে 18 মাস ধরে দুর্নীতি আর এই দুর্জনগিরি করেছেন, তিনিও তাই করেছেন। তার শাগরেদ তো তাই করবে, তাই না? তিনি দাবি করেন, এই তৈয়ব দাবি করেন যে টেলিকম খাতে দুর্নীতির প্রধান উৎস হচ্ছে লাইসেন্স দেওয়া, এবং তিনি কোনো লাইসেন্স দেননি। বাহ, লাইসেন্স ছাড়া আর কোনো দুর্নীতি সেখানে নাই, এটা বললে বিশ্বাস করবেন? ভিওআইপি হয়নি, এবং ভিওআইপির সঙ্গে কারা কারা জড়িত, বিটিআরসির কারা কারা জড়িত সেটা সবাই জানে। তিনি তার সময় করা বিভিন্ন সংস্কারের তালিকা তুলে ধরেছেন, বিরাট বড় তালিকা। এই তালিকা নিয়ে কথা বলতে চাই না। তিনি বলেছেন তার বিরুদ্ধে যদি দুর্নীতির কথা বলা হয়, হিসাব করে কথা বলতে বলেছেন, এবং মুখ খুলে অনেকের প্যান খুলে যাবে। দিন না প্যান খুলে, আগেই তো বললাম যে প্যান খুলে দিন। যদি তিনি এতটাই স্বচ্ছতা আনার চেষ্টা করে থাকেন, তাহলে দুদকের অনুসন্ধান চলাকালীন কেন দেশ ছাড়লেন? তার বিরুদ্ধে তো আরো অভিযোগ রয়েছে। তার পছন্দের কোম্পানিগুলোকে টেলিযোগাযোগ খাতের কাজ দেওয়া, ডিবি দিয়ে সাংবাদিক এবং মোবাইল ব্যবসায়ীদের তুলে নিয়ে হয়রানি করা, এসব অপকর্মের জবাব না দিয়ে চুপিসারে পালিয়ে যাওয়া কি সততার পরিচয়? প্যান্ট তো আপনার খোলা ভাইয়া। এই ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততাকে তো এসি তাইসি করে দিয়েছে। ইউনূসের ক্যাবিনেট সৎ এবং যোগ্য মানুষ বেছে নেওয়ার দাবি তো আছেই, কিন্তু দুর্নীতির কথা তো সবার বিরুদ্ধে আছে। নূরজাহান বেগমের এপিএস 300 কোটি টাকা মেরে চাকরি হারিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস এর একই কেস। আমি আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে নিয়ে আলাদা একটি এপিসোড করব। আসিফের নিয়োগকৃত ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের চুক্তি এক্সটেনশন দেওয়া হয়নি, দুদক তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। এসব ঘটনায় উপদেষ্টাদের স্বাক্ষরের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঘটেছে বলে প্রমাণ বেরোচ্ছে। তৈয়বের ক্ষেত্রে যেমন তার স্ত্রী প্রেমের যুক্তি দিয়ে দেশ ত্যাগ, যেখানে তিনি দেশের টানে ছুটে এসেছিলেন বলে দাবি করেছিলেন, এটি প্রশ্নবোধক। দেশপ্রেম না ক্ষুধা, এই বিতর্ক এখনো অমীমাংসিত। এমন নিয়ম করা উচিত ছিল যে এই সরকারের উপদেষ্টারা 60 দিনের মাধ্যমে সকল জবাবদিহিতা করে তারপরে দেশ ত্যাগ করবেন। 60 দিন আগে তারা দেশ ত্যাগ করতে পারবেন না। কিন্তু এই যে 108টি নীলপদ্ম সম্পর্কে জনমনের ইতিমধ্যেই যা ভয়াবহ অবস্থা হয়েছে, তাদের জনসম্মুখে আসা তো দূরের কথা, কেউ তারা আসলে এর পরবর্তী বহু বছর মানুষের সামনে আসতে পারবে না। রাজনৈতিক পরিবর্তনের এই মুহূর্তে, যেখানে দেশে ধ্বংসযজ্ঞ এবং ভয়াবহ পরিণতিগুলোর ভবিষ্যৎ নিয়ে মানুষ চিন্তা করছে, তখন এই ডক্টর ইউনূসের উপদেষ্টারা পালাচ্ছে। ডক্টর ইউনূসের এই উপদেষ্টাদের পালাতে দেওয়া যাবে না।
আর পালালেও কোথায় পালাবে? পৃথিবী তো খুব ছোট। এরা বিদেশের রাস্তায় ঘাটে পথে মার খাবে, ঘাটে পথে মার খাবে। ডক্টর ইউনূস যখন বিদেশে আসছিল, আক্তার হোসেন থেকে শুরু করে সবাইকেই ঘাটে পথে মানুষ অপমান করেছে, ডিম মেরেছে মাহফুজকে। একই জিনিস হবে, বাঙালি সহজে ছাড়ে না। 12ই ফেব্রুয়ারি একটি পাতানো নির্বাচন হয়েছে, আমরা সকলে অবগত আছি। এই পাতানো নির্বাচন শেষ হওয়ার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য বিশ্বমহল অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং ভারতও কূটনীতিক খেলা শুরু করে দিয়েছে। অলরেডি গতকালকে মানে 14ই ফেব্রুয়ারি কমনওয়েলথ থেকে একটি সুপারিশ করা হয়েছে, যারা 12ই ফেব্রুয়ারি নির্বাচিত রাজনৈতিক দল এবং যারা আগামীতে সরকার গঠন করবে তাদের উদ্দেশ্যে কমনওয়েলথ থেকে সুপারিশ করা হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে ফিরে আনার জন্য আওয়ামী লীগের উপর কার্যক্রমে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে। এখন কমনওয়েলথ থেকে সুপারিশ এসেছে, কিছুদিন পর যখন তারেক যে প্রধানমন্ত্রী চেয়ারে বসবে, জাতিসংঘ থেকে সুপারিশ আসবে, আমেরিকা থেকে প্রেসার দেওয়া হবে, রাশিয়া থেকে প্রেসার দেওয়া হবে। ভারতের সাথে এখন বিএনপি ভালো একটি সম্পর্ক করতে চাচ্ছে এবং ভারতের প্রধানমন্ত্রী যিনি আছেন নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু এই তারেক জিয়াকে অভিনন্দন জানিয়েছে। তারেক জিও চাচ্ছে তার শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে অতিথি হিসাবে বাংলাদেশে আসতে বলবে। তো এই সকল বিষয় দেখে বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদীও কিছুদিন পরে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়ার জন্য এই বিএনপি সরকারকে চাপ দিবে। তাহলে ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসছে, এটা ধরে রাখতেই পারেন। কিছু আলামত আমরা দেখতে পেয়েছি, বিভিন্ন জেলা উপজেলার মধ্যে এখন আওয়ামী লীগের পার্টি অফিসও খুলে দেওয়া হচ্ছে। হয়তোবা আঞ্চলিকভাবে বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের সাথে নির্বাচনের টাইমে হয়তো কথা হয়েছে যে আপনারা আমাদেরকে বিতর্কিতভাবে সমর্থন দেন, আমরা জয়লাভ করলে আপনাদেরকে রাজনীতি করার সুযোগ দিব এবং আপনাদের পার্টি অফিস খুলে দিব। জামাতকে জিততে দেওয়া যাবে না, যেভাবে কথা হয়েছে এখন সেই কথা অনুযায়ী হয়তো আওয়ামী লীগের বিভিন্ন পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে। কিছুদিন আগে পঞ্চগড়ে খুলে দেওয়া হয়েছে, গতকালকে চাঁপাইনবাবগঞ্জে একটা পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে এবং এভাবে করে করে আরো বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে পার্টি খুলে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্সের মাধ্যমে খবর পাচ্ছি। হয়তো অনেক বিষয় মিডিয়াতে প্রচার করা হচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গতকালকে আওয়ামী লীগের যে ঢাকার মধ্যে পার্টি অফিস আছে সেখানে 6-7 জন 10-12 জন রিক্সা লাগিয়ে পতাকা উত্তোলন করেছে, তারা সাহস দেখিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ তারা আস্তে আস্তে আওয়ামী লীগ ফিরে আসুক এবং আওয়ামী লীগের উপর যে ভালোবাসা আছে তারা সেটা দেখানো শুরু করে দিয়েছে। গতকালকে 10 জন গিয়েছে, কিছুদিন পরে হয়তো 100 জন যাবে, এরপর 1000 জন যাবে। এভাবে করে করে দেখবেন আবার ধানমন্ডি 32 এবং আওয়ামী লীগের যে পার্টি অফিস আছে সেটা উজ্জীবিত হয়ে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে আবার দাপটের সহিত বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। বা আমি চাই বাংলাদেশ আওয়ামী লীগ খুব সংগঠিত হয়ে একটি জনগণের দল হয়ে দলটাকে সুন্দরভাবে গুছিয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। আগের মতো গতানুগতিক ভাবে ফিরে আসলে কোনো লাভ নেই, আগের নেতৃত্ব সকল কিছু বহাল থাকলে কোনো লাভ নেই। জনগণের দল হয়ে ফিরে আসতে হবে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে জনগণ এখন যেভাবে ভালোবাসে আরো বেশি ভালোবাসবে এবং খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিপুল ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণই ক্ষমতায় বসাবে। যদি গতানুগতিক ভাবে ফিরে আসে, আগের মতো সকল কিছু বহাল থাকে, আগের নেতৃত্ব সব বহাল থাকে, তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এখন আবার ভালোবাসা দিচ্ছে সেটা আবার তুলে নিবে এবং আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী আছে, যারা কর্মী সমর্থক আছে, তারাও নারাজ হয়ে যাবে এই দলের প্রতি এবং তারাও অ্যাক্টিভলি কাজ করবে না। তাই নেতৃত্বের মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন আছে এবং জনগণের সাথে মিশে যেতে হবে। তৃণমূলের কর্মীদেরকে গুরুত্ব দিতে হবে, যারা দলের ত্যাগী, যারা এই 16-17 মাস ধরে দলের জন্য কথা বলে আসছে, কাজ করছে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ আগের থেকে 10 গুণ শক্তিশালী হয়ে যাবে, সাংগঠনিক ভাবে 10 গুণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে। একটা জিনিস মাথায় রাখবেন, বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার স্পেস দিল এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নিল। বিএনপি চাইবে না কখনো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তো তারা ক্ষমতায় থাকবে না। হাজার হলো বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তাই বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের জনগণের সাথে মিশে যেতে হবে, তরুণের নেতৃত্ব তৈরি করতে হবে, তরুণ নির্ভর আওয়ামী লীগ তৈরি করতে হবে এবং সিনিয়রের নেতৃত্বের পাশাপাশি তরুণদেরকে সেখানে জায়গা করে দিতে হবে। সিনিয়রদের কথা যেরকম গুরুত্ব থাকবে, তরুণদেরও কথা সেরকম গুরুত্ব থাকবে। তাহলে এখন আধুনিক যুগে একটা রাজনৈতিক দল আধুনিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠতে পারবে। এখন যদি তরুণদের নেতৃত্ব
শুধু দিয়ে দেন তাহলেও সমস্যা, অভিজ্ঞতা কম থাকবে। আবার যদি শুধু সেকেলেদের নেতৃত্বে একটা দল চলতে থাকে, তাহলে আধুনিক যুগে যে রাজনৈতিক মাইন্ডসেট তরুণদের মধ্যে, সেটা তরুণদের মধ্যে এই সেকেলে মালগুলা ঢুকাতে পারবে না। তাই তরুণদের এবং সেকেলে মাল মিলে অভিজ্ঞতা সহ আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি করতে হবে। অলরেডি সজীব ওয়াজেদ জয় ভাই তিনি সেটা শুরু করে দিয়েছেন। দেখা যাক কতটুকু পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগকে আরো সংগঠিত করতে পারে এবং এগিয়ে নিয়ে যেতে পারে। আমার মতে উনি খুব ট্যালেন্টেড একজন মানুষ, ওনার আইকিউ লেভেল 9+, উনি হাওয়ার্ড ইউনিভার্সিটির একজন ছাত্র। ওনার পক্ষেই সম্ভব তারুণ্য নির্ভর একটি রাজনৈতিক দল গঠন করা, বাংলাদেশ আওয়ামী লীগ আরো বেশি আগের থেকে সংগঠিত করা উনিই পারবে, এবং আওয়ামী লীগকে আরো বেশি জনগণের মণিকোঠায় ঢুকিয়ে দিতে সজীব ওয়াজেদ জয় 100% সাকসেস হবে। আমি সেটা দৃঢ় বিশ্বাস রাখি। আপনার যে যেটাই চিন্তা করেন না কেন, সজীব ওয়াজেদ জয়ের কাছে অনেক কোয়ালিটি আছে। আর বাংলাদেশে যদি কখনো তিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্যতম এবং সবচেয়ে ভালো ইউনিভার্সিটির একজন লোকই বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসবে যদি কখনো তিনি হয়। ইনশাল্লাহ আগামীতে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে, যদি দেরিতে হয়, শেখ হাসিনা যদি বেঁচে না থাকে বা তিনি অসুস্থ থাকলে হয়তো সজীব ওয়াজেদ জয়ই আগামীর প্রধানমন্ত্রী হবে। আমি মন থেকেই চাই তরুণ নির্ভর রাজনৈতিক ফিরে আসুক এবং সজীব ওয়াজেদ জয় আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দেয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে সজীব ওয়াজেদ জয়ই প্রধানমন্ত্রী চেয়ারে বসুক। তাই বিশ্বের বিভিন্ন সংস্থা, বিশ্বের বিভিন্ন বড় বড় দেশ যে প্রেশারটা নির্বাচন হওয়ার পরপরই শুরু করে দিয়েছে, সেটা অব্যাহত থাকবে। আপনারা ধরে রাখতেই পারেন। হতাশ হওয়ার কিছু নেই, হতাশা হয়ে কোনো লাভ নাই। হতাশা হলে তো আর আওয়ামী লীগ ফিরে আসবে না, উজ্জীবিত হলেও ফিরে আসবে না। তাই যেটা যখন প্রয়োজন সেটা আপনারা করার চেষ্টা করুন, সংগঠিত হওয়ার চেষ্টা করুন, একে অপরের সাথে কথা বলুন, দলের যেটা ভালো দিক আছে সেটা প্রচার করুন এবং আত্মসমালোচনা করুন কোন কোন বিষয়ে ঠিক করা প্রয়োজন আওয়ামী লীগের। হয়তোবা কোনো না কোনো সিনিয়র পর্যায়ের নেতা তো আমাদের ব্যাপারগুলো নোটিশ করবেই, আর নোটিশ করলে ওনারা যখন শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠক হবে তখন ওই বিষয়গুলো তুলে ধরবে। হয়তোবা সেই বিষয়গুলো তুলে ধরলে দলের জন্য 1% হলেও কাজে লাগতে পারে। সেটাই আমি আপনাদের কাছে এই বিগত 16, 17, 18 মাস ধরে বলে আসছি। আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি আওয়ামী লীগের রাজনীতি পছন্দ করি, কিন্তু আওয়ামী লীগের আত্মসমালোচনা করতে হবে। আমরা তরুণ সমাজ, বাংলাদেশের রাজনীতির অনেক কিছু পরিবর্তন করতে হবে। সেকেলে ভাবে কোন একটা রাজনৈতিক দল এই আধুনিক যুগে চলতে পারে না। বিএনপিরও পরিবর্তন করতে হবে, আওয়ামী লীগেরও পরিবর্তন করতে হবে। কারণ তরুণরা এখন কি চাই, তরুণদের মাথায় কি চলে, ওই সকল বিষয়গুলো যদি আমরা না বুঝি তরুণদের সাথে কানেক্টেড হতে পারবো না। কারণ বাংলাদেশে এখন নতুন নতুন প্রতিনিয়ত ভোটার হচ্ছে, আর তরুণরা এখন আধুনিক যুগের রাজনীতির সাথে তাল মিলাতে পছন্দ করে। সে প্রক্রিয়া আমাদের এগিয়ে যেতে হবে, সে প্রক্রিয়ায় বাংলাদেশের রাজনীতি সেট করতে হবে। বাংলাদেশের যে সকল বড় দুইটা রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং বিএনপিকে, এটা শুধু আওয়ামী লীগের উদ্দেশ্য আমি বলিনি, বিএনপির উদ্দেশ্য বলেছি। তাই আশা করছি আমার এই আলোচনার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আশা করছি সেই বিষয়গুলো আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন সকল কিছুই পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো সংশয় বা কোনো কিছু মতামত প্রকাশ করার জন্য প্রয়োজন হয়, সেই বিষয়গুলো আমাকে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে করতে পারেন। আমি সেখানে আপনার সাথে খোলামেলা আলোচনা করব। আর কিছু বিষয় যদি আপনারা নর্মালি মন্তব্য করতে মন চায়, আমার কমেন্ট বক্স খালি আছে, সেখানে কমেন্ট করতে পারেন, সেখানেও আমি উত্তর দিব।